সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে হাইকোর্টের সিদ্ধান্ত বহাল, আপিল বিভাগের রায়, ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা। ভারী বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধসে একই পরিবারের ৩ সদস্য সহ ৫ জনের মৃত্যু। আজও তলিয়ে আছে চট্টগ্রামের বিভিন্ন সড়ক। বৈরী আবহাওয়ায় বন্দরে ৩ দিন ধরে পণ্য খালাস ব্যাহত। রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। জাতিসংঘ আন্ডার সেক্রেটারির সঙ্গে বৈঠক। আন্তর্দেশীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগে জোর। আয়াতুল্লাহ আলী খামেনির শোকযাত্রায় কারবালায় মানুষের ঢল। আজ বাস হাতে দাফন। ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা। মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় পাল্টা আঘাত আইআরজিসি। এবং বিশ্বকাপের শেষ ৮-এর লড়াই। প্রথম কোয়ার্টার ফাইনালের ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো। একাধিক ইনজুরিতে চিন্তায় ফরাসিরা। জয়ের বিকল্প ভাবছে না অ্যাটলাস লায়ন্স। সময় সংবাদের সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা। এড়িয়ে হাইকোর্টে কথা বলছেন বদিউল আলম মজুমদার। সরাসরি যাচ্ছে সেখানে। সংশোধনী করা হয়েছিল, সেই সংশোধনীটা কিন্তু হাইকোর্ট বাতিল করেছিলেন, যার ফলে হাইকোর্টের রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনরায় ফিরে এসেছিল এবং সেই রায়টা আজকে সর্বোচ্চ আদালত কর্তৃক বহাল রাখাতে এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটা বৈধ ব্যবস্থা, এটা অসাংবিধানিক কোনো ব্যবস্থা নয়। যেমনটি ত্রয়োদশ সংশোধনী মামলার রায়ে বলা হয়েছিল বা পরবর্তীতে পঞ্চদশ সংশোধনী করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছিল যে এই ব্যবস্থাটা বাংলাদেশের সাংবিধানিক শাসনের সাথে পরিপন্থী। সেই ব্যাপারে আজকে আমরা সর্বোচ্চ আদালত থেকে একটা সুস্পষ্ট নির্দেশনা পেলাম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটা সাংবিধানিক ব্যবস্থা এবং এটা বাংলাদেশের জন্য প্রয়োজনীয় একটা ব্যবস্থা। কাজেই দীর্ঘ ২ বছর আগে আমরা এই পঞ্চদশ সংশোধনীকে চ্যালেঞ্জ করে যে মামলা শুরু করেছিলাম তার আজকে সর্বোচ্চ আদালত থেকে একটা পরিণতি হলো। সেই কারণে আজকে একটা উল্লেখযোগ্য ঐতিহাসিক দিন বলে আমি মনে করি। আজ শরীফ ভাই যে বিষয়টা সেটা হচ্ছে যে মানে এই যে সংসদ ভেঙে যাওয়ার সংসদ শেষ হওয়ার ৯০ দিন আগে নির্বাচন করার বিধান আর তত্ত্বাবধায়ক সরকার আবার তো এইখানে তো একটা সাংবিধানিক সংকট তৈরি। হ্যাঁ, কারণ আপনার এখন সংবিধানে হাইকোর্টের রায় যেভাবে আছে এবং যেভাবে আপিল বিভাগ সেটা বহাল রেখেছে, তাতে করে একটা স্ববিরোধিতা তৈরি হয়েছে সংবিধানের ভিতর। এরকম যে সংবিধানের একটা অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে যাওয়ার ৯০ দিন আগে নির্বাচন করতে হবে এবং আরেকটা বিধান অনুযায়ী সংসদ ভেঙে যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। তো এখন আপনি যদি প্রথম বিধানটা পরিপালন করেন তাহলে তো আপনাকে সংসদ ভেঙে যাওয়ার আগেই নির্বাচন করে ফেলতে হবে, তাহলে তো আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করার সুযোগই পাচ্ছেন না। আর আপনি যদি সংসদ ভেঙে যাওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন করতে চান তাহলে আমি প্রথম যেই অনুচ্ছেদের কথা বললাম তার সাথে সাংঘর্ষিকভাবে কাজ করবেন। তো এই জিনিসটা সুরাহা এখন সংসদের করতে হবে বলেই মনে হচ্ছে। তবে পূর্ণাঙ্গ রায় দেখলে এ ব্যাপারে আরও নিশ্চিতভাবে এবং সুনির্দিষ্টভাবে বলা যাবে। আর কোনো প্রশ্ন আছে? যুক্ত ছিলাম আপিল বিভাগের সামনে থেকে। ভারী বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধসে একই পরিবারের ৩ সদস্য সহ ৫ জনের মৃত্যু হয়েছে। কক্সবাজারে প্রাণ গেছে ২ শিশুর। এই মুহূর্তে বান্দরবানে আছেন সহকর্মী NA জাকির, চট্টগ্রামে শফিকুল আলম, কক্সবাজারে সুজাউদ্দিন রুবেল এবং ফেনীতে আছেন আতিয়ার সজল। শুরুতে সরাসরি যাচ্ছি জাকিরের কাছে। টানা কয়েকদিনের প্রবল ভারী বর্ষণের কারণে বান্দরবানের লাভা উপজেলার আজিজনগর ইউনিয়নের একই পাড়ায় পৃথক দুটি পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং এই পৃথক দুটি ঘটনায় পৃথক দুটি পরিবারের ৫ জন মানুষ নিহত হয়েছে। আজ ভোর ৪টার দিকে আজিজনগর ইউনিয়নের মিশন পাড়া এলাকায় একটি বাড়িতে পাহাড় ধসে পড়লে স্বামী স্ত্রী সহ তাদের ৪ বছরের বাচ্চা ঘুমন্ত অবস্থায় কিন্তু তারা আসলে মারা যায়। পাহাড়ের মাটি এসে তাদের
উপর ধসে পড়লে তারা ঘটনাস্থলে কিন্তু মারা যায়। ঠিক তার 1.5 ঘন্টা পরে কিন্তু একই পাড়াতে আরো একটি পাহাড় ধসের ঘটনা ঘটে এবং সেই পাহাড় ধসের ঘটনায় স্বামী স্ত্রীর দুজন কিন্তু ঘটনাস্থলে মারা যায়। মূলত টানা ভারী বর্ষণের কারণে কিন্তু বান্দরবানের পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে প্রায় লক্ষাধিক মানুষ বসবাস করছে। আমরা গত কয়েকদিন ধরেই কিন্তু সেই কথাটি বলে আসছিলাম যে বান্দরবানের বিভিন্ন জায়গায় পাহাড় ধসের আশঙ্কায় রয়েছে, ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে অনেক মানুষ। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য প্রতি মুহূর্তে মাইকিং করা হচ্ছে, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে, কিন্তু তারপরেও অনেকেই কিন্তু আসলে তাদের নিজেদের ভিটে মাঠে ঘরবাড়ি ছেড়ে যেতে নারাজ, তারা আশ্রয় কেন্দ্রে যাচ্ছে না। আরেকটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবানে টানা কয়েকদিনের প্রবল ভারী বর্ষণে কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সাঙ্গু মাতামুরি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে কিন্তু আসলে প্রবাহিত হচ্ছে। বান্দরবানের প্রায় লক্ষাধিক মানুষ এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় রয়েছে এবং গতকাল থেকে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে, নেটওয়ার্কও নাই, মোবাইল নেটও বন্ধ রয়েছে। এক কথায় বলা চলে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে বান্দরবানের বাসিন্দারা। তো এই ছিল আমার কাছে বান্দরবানের পাহাড় ধস ও বন্যা নিয়ে সবশেষ খবর। এখন আমরা যাব কক্সবাজারে, সেখানে আছে সহকর্মী সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারে যে ভারী বৃষ্টিপাত হচ্ছে তার কারণে কিন্তু পাহাড় ধসে যে প্রাণহানির ঘটনা সেটি থামছে না। গত 4 দিনে কক্সবাজারে প্রায় 21 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 16 জনের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। গতকালও 8 জন মারা গেছে। আজ সকালে আবার পাহাড় ধসে কক্সবাজারের চকরিয়ায় হারবাং এলাকায় একই সঙ্গে পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সেখানে আসলে পুলিশ যে উদ্ধার কার্যক্রম বা ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছে তারা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। আমরা আবহাওয়া সূত্রে যেটি জেনেছি, গত 4 দিনে কক্সবাজারে 563 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং গত 4-5 দিন ধরে কিন্তু সতর্ক সংকেত 3 নম্বর সেটি এখনও জারি আছে। আমরা লক্ষ্য করছি সাগরের যে বিশাল বিশাল ঢেউ সেটি কিন্তু আছড়ে পড়ছে এবং এই যে সাগরের যে উত্তাল ঢেউ, সে যে উচ্চ জোয়ারের কারণে সেটি 4 থেকে 5 ফুট উচ্চতায় পানি প্রবাহিত হয়ে উপকূলে আঘাত করছে। এরই মধ্যে কক্সবাজারে প্রায় শতাধিক গ্রাম প্লাবিত বলা যায়। আমরা চকরিয়ায় আসলে যেটি লক্ষ্য করছি, আজকে 125 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গত 24 ঘন্টায়। সেখানে কিন্তু এলাকার পর এলাকা কিন্তু প্লাবিত হয়েছে, সেখানকার মানুষজন কিন্তু দুর্ভোগে রয়েছে। পাশাপাশি কক্সবাজার থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি এলাকায় কিন্তু এখন পাহাড় ধসের উচ্চ ঝুঁকি, সেটি আবহাওয়া অফিস থেকে বলছে। এবং আমরা যেটি লক্ষ্য করছি, প্রশাসন কোনোভাবেই তারা থেমে নেই, তারাও চেষ্টা করছে যে ফায়ার সার্ভিস, রেস্কিউ কিংবা অন্যান্য যেসব সংস্থা রয়েছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা প্রতিনিয়তই কিন্তু পাহাড়ে গিয়ে ঝুঁকিপূর্ণ মানুষজনকে সরিয়ে আনার যে কার্যক্রম, মাইকিং করার যে কার্যক্রম সেটি চলছে। যখন কোনো ধরনের ঘটনা যারা সরছে না তাদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার কার্যক্রমও করছে। অন্যদিকে রোহিঙ্গা ক্যাম্পে যেহেতু বেশি পাহাড় ধসের ঘটনা ঘটছে, সেখানেও কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলোর পাশাপাশি প্রায় 6,000-এর অধিক স্বেচ্ছাসেবক রয়েছে। সেসব স্বেচ্ছাসেবক দিয়ে মাধ্যমে কিন্তু তাদেরকে সরিয়ে আনার যে কার্যক্রম সেটিও করছে। তবে তারপরও কিন্তু যেহেতু অল্প জায়গায় প্রায় 12 লাখের বেশি মানুষের বসবাস, সেখানে আসলে মৃত্যু কোনোভাবে ঠেকানো সম্ভব হচ্ছে না বলে অনেকেই জানিয়েছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে আমাদের সহকর্মী শফিকের কাছে। আমরা দীর্ঘ 5 দিন পর একটু আবহাওয়া একটু ভালো দেখা যাচ্ছে, অর্থাৎ সকাল থেকে যে মুষলধারে বৃষ্টি ছিল সেটি বন্ধ হয়ে গেছে, এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়। তারপরেও যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু পানি এখনও জমে আছে, যদিও জিসি মোড়, ওয়াসা 2 নম্বর গেট সহ যেখানে বেশি পানি উঠে সেখানে কিন্তু পানি উঠেনি। এই কাতালগঞ্জ চকবাদা এলাকা পানি উঠেছে। আর একটি বিষয় জানিয়ে রাখি, চট্টগ্রাম যে কক্সবাজার যে রেল লাইন বন্ধ ছিল সেটি এখনও বন্ধ রয়েছে, এখনও কোনো রকমের ট্রেন কক্সবাজার থেকে ছেড়ে আসছে না। চট্টগ্রাম থেকে কোনো ট্রেন কক্সবাজার ছেড়ে যাচ্ছে না, ঢাকা থেকেও কোনো ট্রেন কক্সবাজার উদ্দেশ্যে যাচ্ছে না। আমরা রোদ দেখতে পাচ্ছি, দীর্ঘ একটু দেখানোর চেষ্টা করি। 5 দিন পর আমরা সূর্যের দেখা মিলছে চট্টগ্রামে। এই মুহূর্তে সূর্যের দেখা আমরা পেয়েছি দীর্ঘ 5 দিন পর চট্টগ্রামে এই মুহূর্তে সূর্যের যে ঝলক আমরা দেখতে পেয়েছি। আচ্ছা, এই পাশাপাশি যে আসলে জলাবদ্ধতার পরে কিন্তু বৃষ্টির পরে কিন্তু একটি বড় ধরনের এক সমস্যা দেখা যায়, সেটি হচ্ছে পাহাড় ধস। এই কয়েকদিন 5-6টার বেশি পাহাড় ধসের
পাহাড়ধসের ঘটনা ঘটেছে এবং এ পর্যন্ত চট্টগ্রামে 3 জনের মৃত্যু হয়েছে, 2 শিশু সহ। এবং যদি চট্টগ্রাম বন্দরের কথা বলা যায়, চট্টগ্রাম বন্দরে কিন্তু গতকাল এবং আগে কিন্তু বহির্নোঙরে পণ্য ওঠানামা কিছুক্ষণ সময় বন্ধ ছিল এবং বিমানবন্দরেও কিন্তু ফ্লাইট ওঠানামা মাঝে মাঝে বন্ধ থাকলেও আবার কিন্তু পরিস্থিতি ভালো হলে সে ওঠানামা কিন্তু স্বাভাবিক হয়। তো আমরা যেটি বলছি যে আসলে এবারে যে স্মরণকালে সবচেয়ে বেশি জলাবদ্ধতা বলা হচ্ছে এবং বৃষ্টি বলা হচ্ছে, যে বৃষ্টির কারণে 50 বছরে এরকম বৃষ্টি হয়নি চট্টগ্রামে, যে বৃষ্টির কারণে কিন্তু এবার জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে। যদিও মূল যে সড়ক সেখানে হচ্ছে না, বলা যায় এই 5-6 দিন একটা প্রাকৃতিক দুর্যোগ বলা যায়। শুধু চট্টগ্রাম নগরী না, আশেপাশে যে জেলা উপজেলাগুলো রয়েছে সেখানে কিন্তু পাহাড়ি ঢল ইতিমধ্যে নামতে শুরু করেছে। বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি থেকে পাহাড়ি ঢল নামে দেন বিস্তীর্ণ যে এলাকাগুলো সেগুলো প্লাবিত হওয়া শুরু করেছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাচ্ছি ফেনীতে আত্মীয় স্বজনের কাছে। গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের যে পানির তোড়, সেই পানির তোড়েই কিন্তু ফেনীর মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া যে নদীটি রয়েছে সেই নদীর পানি ক্রমান্বয়ে বাড়তে শুরু করছে এবং বিপদসীমার এখন 1.87 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে পানি উন্নয়ন বোর্ড সকাল 10টা বাজে ফেনীর পরশুরাম পয়েন্টে মুহুরী নদীর পানি যেটি রেকর্ড করে সেটা হচ্ছে 10.68 মিলিমিটার, মানে 68 মিটার যে পানি রেকর্ড করেছে, যে উচ্চতার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেখতে পাচ্ছেন নদী এখন টইটম্বুর, যদিও বিপদসীমার নিচ দিয়ে কিছুটা যাচ্ছে, তবে যে কোনো মুহূর্তে যদি পানি এরকম বাড়তে থাকে এবং বিপদসীমা অতিক্রম করে তাহলে কিন্তু অতীতের মতো গত কয়েক বছরের মতোই কিন্তু বাঁধ ভাঙার আশঙ্কা রয়েছে এবং সেই বাঁধ ভেঙে যে বন্যার একটি সংখ্যা তৈরি হয়েছে এবং সেই আতঙ্কে দিন কাটছে মুহুরী, কহু এবং সিলোনিয়া নদীর বন্যা যে বাঁধ রয়েছে, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সেই বাঁধের তীরবর্তী মানুষদের। আপনি জানেন গত বছরের যে এর আগে 24 আগস্টের বন্যায় ফেনীতে কিন্তু ভয়াবহ বন্যা হয়েছিল, যা কিন্তু পুরো দেশবাসীকে নয় বিশ্ববাসীকে লাড়া দিয়েছিল। কিন্তু সেই বন্যায় এই বাঁধের 102টি স্থানে ভেঙেছিল এবং গত বছরে কিন্তু এই বাঁধের 41টি স্থানে ভেঙে বন্যার কবলে পড়তে হয়েছিল। প্রতি বছরই এভাবে বন্যার কবলে পড়ে, যদিও এখন পর্যন্ত বাঁধের কোনো স্থানে ভাঙার খবর আমরা পাইনি। পানি উন্নয়ন বোর্ড বলছে তারা নজরদারি করছে এবং জেলা প্রশাসন বলছে যে তারা এই বাঁধ যদি ভাঙে তাহলে কিন্তু জরুরি কোনো পদক্ষেপ নেওয়ার জন্য তারা চেষ্টায় রয়েছেন। সেই পাশাপাশি কিন্তু আপনাদেরকে তথ্য জানিয়ে রাখি, এই বন্যা নিয়ন্ত্রণ, বাঁধ নিয়ন্ত্রণ বা স্থানীয় সমাধানের জন্য একনেকে কিন্তু 1552 কোটি 16 লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। সেই প্রকল্পটিতে যত দ্রুত বাস্তবায়ন হবে ততই কিন্তু এই বন্যার থেকে বা এই যে প্রতি বছর বন্যায় পড়ে ফেনীবাসী, সে থেকে মুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ফেনীবাসী দাবি করছেন এটি যেন দ্রুত বাস্তবায়ন হয়। এই ছিল আমার কাছে এখান থেকে বন্যার সবশেষ। ভারী বৃষ্টিপাতে সৃষ্ট দুর্যোগের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। বৃষ্টির পাশাপাশি সাগর উত্তাল থাকায় বিপর্যয়ের কবলে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটারেস জাহাজ ভিড় না পারায় গত 3 দিনে খালাস না করেই অলস বসে আছে 50টিরও বেশি মাদার ভেসেল, যার কারণে আর্থিক ক্ষতির পরিমাণ 100 কোটি টাকারও বেশি বলে দাবি ব্যবসায়ীদের। এমনকি নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় তৈরি পোশাক কারখানাগুলোও পড়েছে নানামুখী সংকটে। শাকাত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বুধবার পর্যন্ত 55টি মাদার ভেসেলের অবস্থান থাকলেও পণ্য খালাস করতে পারছে মাত্র 3টি জাহাজ, আর বাকি 52টি জাহাজকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যন্ত্রপাতি গুটিয়ে বসে থাকতে হচ্ছে। এর আগে মঙ্গলবার 46টি জাহাজের মধ্যে মাত্র 60টি এবং সোমবার 50টি জাহাজের মধ্যে 14টি পণ্য খালাস করতে পেরেছিল। মূলত সাগর উত্তাল থাকার পাশাপাশি বহির্নোঙর এলাকায় বৃষ্টির মাত্রা বেশি হলে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে পণ্য খালাস বন্ধ রাখতে হয়। আর বর্তমানে লঘুচাপের কারণে সাগর যেমন উত্তাল রয়েছে তেমনি বয়ে যাচ্ছে জোড়ো হাওয়া সহ তুমুল বৃষ্টি। যে মালামালগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেমন খাদ্যশস্য, সার, এই ধরনের পণ্য হ্যান্ডলিং করতে গেলে নষ্ট হয়ে যায়, যার কারণে এগুলোর কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। বিশাল আকৃতি হয় যেসব মাদার ভেসেল চট্টগ্রাম বন্দরের প্রধান জেটিতে ভেড়ার সুযোগ হয় না, সেগুলো বন্দরের নৌসীমায় বহির্নোঙর হিসেবে পরিচিত বঙ্গোপসাগরের মহেশখালী, কুতুবদিয়ায় অবস্থান নিয়ে ছোট আকৃতির জাহাজ লাইটার শিপে পণ্য খালাস
খালাস করে, আর পণ্য খালাসের সুবিধার্থে লাইটার শিপগুলোকে মাদার ভেসেলের সঙ্গে নোঙ্গর করতে হয়। এক্ষেত্রে সাগরের ঝড়ো হয় এ দুটি জাহাজের মধ্যে সংঘর্ষের সংখ্যা সৃষ্টি করে। এই অবস্থায় প্রতিটি মাদার ভেসেলকে আকৃতি ভেদে প্রতিদিন 15 থেকে 20,000 মার্কিন ডলার ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। প্রায় 55টার মতো জাহাজ আছে, তার মধ্যে থেকে 2-1টা জাহাজ যাদের হ্যাচ খুলতে হয় না, এই জাতীয় জাহাজের ছাড়া অন্য জাহাজের যেই তাদের কিন্তু ড্যামেজ কিন্তু 20 থেকে আপনার 30, 40, 50 হাজার, যেহেতু বড় বড় জাহাজগুলো আউটার অ্যাঙ্করেজে থাকে, তো ওই ক্যালকুলেশন করতে গেলে হিউজ ড্যামেজ আপনার ওদের প্রতিটা জাহাজের আসবে। এদিকে প্রবল বর্ষণের ফলে নগর জুড়ে যে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে তার থেকে বাদ যাচ্ছে না বন্দর কেন্দ্রিক প্রতিষ্ঠানগুলো। সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন স্থানে রাখা কন্টেনারগুলোতে পানি ঢুকে যাওয়ায় আমদানি রপ্তানি পণ্য নষ্ট হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। 3 দিনের টানা বৃষ্টিতে তৈরি পোশাক খাতকে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে জানান এই বিজিএমইএ নেতা। রাস্তাঘাট পানিতে ডুবানো, ফ্যাক্টরিতে পানি উঠে গেছে, তারপর হলো যে আইসিডিতে আপনার কন্টেনার যেগুলো আছে কন্টেনার পানির মধ্যে ঢুকে গেছে, সেখানে বিশাল একটা ক্ষতির সম্ভাবনা আছে, এখনো আমরা আইডেন্টিফাই করতে পারিনি। চট্টগ্রাম বন্দরের প্রধান জেটিতে জাহাজ বেড়া কিংবা কন্টেনার উঠানামা অনেকটা স্বাভাবিক থাকলেও বৃষ্টির কারণে ডেলিভারিতে কিছুটা ধীরগতি রয়েছে। স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে 3,500 কন্টেনার ডেলিভারি হলো বুধবার তা 2600-তে নেমে আসে। একদিকে তুমুল বৃষ্টি, অন্যদিকে উত্তাল সাগর, আর এই দুই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বিপর্যস্ত দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায়ের বিষয়ে হাইকোর্টে কথা বলছেন জামায়াতের আইনজীবী শিশির মনির। সরাসরি চলে যাচ্ছে সেখানে। একটা হবে সোশ্যালিজম আর একটা হলো সেকুলারিজম, কিন্তু মাঝখানে পরিবর্তন হয়ে সেকুলারিজমের জায়গায় হয়েছিল সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিষয়গুলো কি হবে এইটা ঠিক করবে জাতীয় সংসদ, এইটি বর্তমান আদালত ঠিক করে দেননি। একই সাথে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি হবে এগুলো বর্ণনা করা আছে আর্টিকেল 8, 9, 10, 11 এবং 12। এগুলোতে কি বিধান হবে এগুলো নির্ধারণ করবে জাতীয় সংসদ। আর্টিকেল 38 সভা অ্যাসোসিয়েশন করার স্বাধীনতা, রাইট টু ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, এটি পরিবর্তন করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। এখন এটি কেমন করে হবে এটিও জাতীয় সংসদ ঠিক করবে, এটি ঠিক করবে না আদালত। না না, এখানে আপনি এটা একটা উইয়ার্ড, দ্যাট ওয়াজ এন উইয়ার্ড কনস্টিটিউশনাল প্রপোজিশন। সংবিধান কোনো পেনাল কোডের নাম না, সংবিধান কোনো দণ্ডবিধি না যে দণ্ডবিধিতে আপনি একজনকে সাজা দিবেন কাকে দিবেন না, এইগুলো দণ্ডবিধির কাজ। কেউ যদি অপরাধ করে অপরাধ ডিটারমিন করবে দণ্ডবিধি, প্রসেস ফলো করবে ফৌজদারি কার্যবিধি। পৃথিবীর কোনো সংবিধানে বলা থাকে না কাকে আপনি শাস্তি দিবেন আর কাকে আপনি শাস্তি দিবেন না। ইট ওয়াজ এ উইয়ার্ড প্রপোজিশন। আমরা যারা সংবিধান পড়েছি জেনেছি, দুনিয়ার যত সংবিধান জানা লোক আছে কেউ কোনোদিন এটা সাজেস্ট করবে না যে সংবিধানের ভিতরে কাকে শাস্তি দিবেন আর কাকে শাস্তি দিবেন না এই বিধান আপনি ইনক্লুড করবেন। নো, ইট ইজ নট অ্যালাউড, এটি করা যায় না। সংবিধান পরিবর্তন করতে পারবে না, এটাও একটা উইয়ার্ড প্রপোজিশন। পরিবর্তন করতে পারবে না কেন? আজ থেকে 20 বছর আগে বা দুনিয়ার যে হালত ছিল, আজ থেকে 20 বছর পরে কি দুনিয়ার হালত পরিবর্তন হয় নাই? আজ থেকে 50 বছর পরে আমরা কেউই থাকবো না, নতুন জেনারেশন আসবে, আন্ডারস্ট্যান্ডিং হবে, এডুকেশন হবে। এই জন্য সংবিধানকে বলা হয় একটা লিভিং ডকুমেন্ট। আমরা যুক্ত ছিলাম শিশির মনিরের বক্তব্যে। সময় সংবাদে আরও থাকছে। 17 বছর স্কুল না এসেও সরকারি বেতন তুলছে নড়াইলের এক শিক্ষক। প্রতিষ্ঠানের কারসাজিতেই জালিয়াতির অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষা কর্মকর্তা। কাতার বিশ্বকাপের তুলনায় মরক্কো এখন অনেকটাই শক্তিশালী। তাদের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল জেতা চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন ফরাসি স্ট্রাইকার ফিলিপ মাতেতা। বৃহস্পতিবার রাতে বোস্টনে দ্য অ্যাটলাস লায়ন্সের বিপক্ষে নামার আগে সতর্ক ফ্রান্সের ফুটবলাররা। সেমিফাইনালে ওঠার পেছনে কোনো ভুল করতে চায় না ফরাসিরা। এদিকে মরক্কো ম্যাচের আগে একাধিক ফুটবলারের ইনজুরিতে চিন্তায় ফ্রান্স। মাইকেল ওলিসের কার্ড সমস্যা সমাধানে ফিফার কাছে আপিল করেছে দেশটির ফুটবল ফেডারেশন।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উত্তাপ ছড়াচ্ছে ফ্রান্স মরক্কো ম্যাচ। আল বাইদ স্টেডিয়ামে 2022 সালের কাতার বিশ্বকাপের সেমিফাইনালেও দেখা হয়েছিল দু দলের। সেবার ফরাসিদের কাছে 2-0 গোলে হেরে বিদায় নিয়েছিল দ্য অ্যাটলাস লায়ন্স। তবে এবার আগেভাগেই দেখা হচ্ছে দু দলের। সময়ের স্রোতে পরিপক্ক আশরাফ হাকিমিদের মরক্কো। বিশ্বকাপের ব্রাজিলের গ্রুপে থেকেও দাপটের সঙ্গে এ পর্যন্ত এসেছে তারা। রাউন্ড অফ 32-তে নেদারল্যান্ডস, শীর্ষ 16তে কানাডার যাত্রা থামানো মরক্কোকে নিয়ে কোয়ার্টার ফাইনালে সতর্ক ফ্রান্স। আফ্রিকার পরাশক্তিদের বিপক্ষে ম্যাচের আগে ইনজুরি ও কার্ড সমস্যায় চিন্তায় রাতের ঘুম হারাম ফরাসিদের। স্বস্তির খবর বলতে শুধু মার্কাস থুরামের অনুশীলনে ফেরা। অ্যাবডাক্টারের চোটে ভোগা অরেলিয়া চুয়ামেনি এখনও আছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে। মাইকেল ওলিসের হলুদ কার্ডের সমস্যার সমাধানে ফিফার কাছে আপিল করেছে 2018 সালের চ্যাম্পিয়নরা। প্রতিবন্ধকতার মাঝেই ম্যাচ জয়ের লক্ষ্য ফ্রান্সের। মরক্কোর ম্যাচগুলো পর্যালোচনা করে ছক কষছেন ফুটবলাররা। বর্তমান মরক্কো দলটাকে আপনার সমীহ না করে উপায় নেই। কাতার বিশ্বকাপের সময় ওরা যেমন ছিল, 4 বছর পর ওরা আরো শক্তিশালী, আরো গোছালো। ফিফা র্যাঙ্কিংয়েও 6 নম্বরে আছে। আমরা তাদের সমীহ করছি, তবে আমরা ম্যাচটা জিততে চাই, নয়তো আমাদের বিশ্বকাপের যাত্রা থেমে যাবে ওদের কাছে হেরে। কানাডার বিপক্ষে মরক্কোর শুরুটা কিছুটা কঠিন ছিল, কিন্তু তারা সেই প্রতিকূল পরিস্থিতি সামলে নিয়ে কোনো গোল হজম করেনি। নিজেদের আধিপত্যের সময়গুলো কাজে লাগিয়ে পাওয়া সুযোগগুলো গোলে পরিণত করেছে। সুতরাং এই দলটিকে আমাদের সত্যিই গুরুত্বের সঙ্গে নিতে হবে। আমরা জানি এটি খুব কঠিন ম্যাচ হতে চলেছে। আমরা খেলাটি জিতে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য সম্ভাব্য সেরা উপায়ে খেলার চেষ্টা করব। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের পর দেশটির সিনেটরের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এ ঘটনার রেশ সামলে নিয়ে মরক্কো ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছেন ফরাসি স্ট্রাইকার। সতীর্থরাও তাকে সব ধরনের সহায়তা দিচ্ছেন বলে জানান রিসার। পারভিন আক্তার, সময় সংবাদ। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জাতিসংঘ সদর দপ্তরের সংস্থার আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এডি কার্লোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানান। এছাড়া জাতিসংঘ পুলিশ প্রধানের সম্মেলনে অংশ নিয়ে আন্তদেশীয় অপরাধী চক্র দমনে বিশ্ব নেতৃত্বের সমন্বিত উদ্যোগের উপর জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। রোহিঙ্গা সংকট এখন বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সংকটের সমাধান এবং রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশ মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে জোর দিচ্ছে বাংলাদেশ। জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ ডি কার্লোর সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বৈঠকে বিশ্ব শান্তি রক্ষা ও শান্তি বিনির্মাণে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আরও জোরালো দৃশ্যমান পদক্ষেপের আহ্বান জানান তিনি। Under Secretary General for Department of Peace Operations. রোহিঙ্গা সংকটের পাশাপাশি বৈশ্বিক অপরাধের পরিবর্তিত ধরন নিয়ে জাতিসংঘে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পঞ্চম ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট বা ইউএন কপস 2026 এ অংশ নিয়ে তিনি বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশ ও অপরাধী চক্রগুলোর আন্তদেশীয় নেটওয়ার্কের কারণে প্রথাগত পুলিশিং ব্যবস্থার আমূল পরিবর্তন ও আধুনিকায়ন এখন সময়ের দাবি। As we look to the future of the United Nations policing, one reality is clear. Tomorrow's challenges cannot be addressed with yesterday's capabilities. We must invest in highly skilled personnel, specialized expertise, and innovative approaches to remain effective in an increasingly interconnected world. সম্মেলনে 5 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকিরও সম্মেলনে অংশ নিয়েছেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ট্রাফিক জ্যাম কমাতে নির্দিষ্ট রুটে ব্যক্তিগত গাড়ির চাপ নিয়ন্ত্রণে চালু হচ্ছে যানজট শুল্ক। গণপরিবহন ব্যবস্থা উন্নত করে করিডোর ভিত্তিক ধার্য করা হবে এই শুল্ক। বিশেষজ্ঞরা বলছেন, বিকল্প শক্তিশালী গণপরিবহন ব্যবস্থা চালু না করলে মিলবে না এর সুফল। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বলছে, যানজট মুক্ত শহর গড়তে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। সঞ্জয় মজুমদার, খলিলুর রহমান এবং মেহেদী হাসানের ক্যামেরায় ওয়ালিউল সাকিবের প্রতিবেদন।
উন্নত বিশ্বের বিভিন্ন দেশেই চালু আছে কনজেশন চার্জ বা যানজট শুল্ক। মূলত পিক আওয়ার বা ব্যস্ততম সময়ে সড়কে গাড়ির চাপ কমাতেই ধার্য করা হয়ে থাকে এই শুল্ক। বিকল্প হিসেবে পর্যাপ্ত গণপরিবহন থাকা এলাকাগুলোতে ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হলে স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হয় নির্দিষ্ট ফি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, সুইডেন ও সিঙ্গাপুর সহ অনেক দেশে নির্দিষ্ট সড়কে চালু আছে এই শুল্ক ব্যবস্থা। সেসব অভিজ্ঞতার আলোকে রাজধানী ঢাকায়ও যানজট শুল্ক চালুর কথা ভাবছে সরকার। যেসব এলাকায় গণপরিবহন ব্যবস্থা উন্নত সেসব এলাকাকে করিডোর ধরে প্রাইভেট কার, মোটরসাইকেল ও ট্রাকের ওপর ধার্য করা হবে নির্দিষ্ট শুল্ক। মেট্রো রেল, বাস র্যাপিড ট্রানজিট ও উন্নত বাস সেবা থাকা এলাকাগুলো থাকবে এই শুল্কের আওতায়। 20 বছরে ধাপে ধাপে বাড়ানো হবে করিডোর। যানজট শুল্কের আওতায় বাড়বে সড়কের পরিধিও। তবে উন্নত বিশ্বের দেশগুলোর বিপরীতে অধিক জনবহুল এই নগরীতে আদৌ কি কার্যকর হবে এই পদ্ধতি, নাকি রাজধানীবাসীর ভোগান্তির পাল্লাই ভারী হবে আরও কিছুটা? তবে বিকল্প হিসেবে পর্যাপ্ত গণপরিবহন ব্যবস্থা তৈরির ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থায়ন ও প্রযুক্তিগত চ্যালেঞ্জও হয়ে উঠতে পারে বড় বাধা। আমাকে জনসাধারণের বিকল্প আগে দিতে হবে, গণপরিবহনটা দিতে হবে, মেট্রো রেল দিতে হবে এবং গণপরিবহনের বিভিন্ন সংস্করণ দিয়ে তাদেরকে যোগান দিতে হবে। এবং শুধু যোগান দিলে হবে না, আমি সড়ক থেকে সবাইকে যদি গণপরিবহনে নিতে চাই তাহলে গণপরিবহনের ওই ক্যাপাসিটিও থাকতে হবে। ট্রাকের যে বিষয়টা এসেছে সেখানে আমি মনে করি এটা অনেকটা প্রহসন হিসাবে আমি দেখছি, কারণ ট্রাকের বিকল্প ফ্রেইট ট্রান্সপোর্ট, আমার বিকল্প কি আছে? আমি তো সামনে কিছু দেখছি না। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বলছে যানজট মুক্ত রাজধানী গড়তে সরকারের সবগুলো সংস্থা মিলে সর্বাত্মক চেষ্টা করবে। বিকল্প হিসেবে গড়ে তোলা হবে শক্তিশালী গণপরিবহন ব্যবস্থা। আমরা 20 বছর মেয়াদী একটা পরিকল্পনা করেছি ঢাকা নগরী, মহানগরী এবং এর চারপাশকে যানজট মুক্ত করার জন্য। এই এমআরটি লাইনগুলো এমআরটি 1 থেকে 6 পর্যন্ত এই পর্যায়ক্রমে এগুলো যখন করব, কিছু কিছু করিডোরে পর্যায়ক্রমে আমরা পৃথিবীর অন্যান্য দেশের মতো আমরা একটি ডিজিটাল একটি চার্জিংয়ের ব্যবস্থা আমরা করব। এই মুহূর্তে আমরা কোন রোড মানে করিডোরে কত টাকা নিব এটা কিন্তু আমরা এখনো নির্ধারণ করতে পারিনি। অর্থায়ন সহ সব বাধা উতরে প্রকল্পটি দ্রুত আলোর মুখ দেখবে বলে আশাবাদী ডিটিসিএ। সবার সাথে মিলে আমরা স্বপ্ন দেখছি। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। সংকটে থাকা ব্যাংকগুলোকে এখন পর্যন্ত ৭৬,০০০ কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে সাময়িক স্বস্তি ফিরলেও দীর্ঘমেয়াদে আর্থিক শৃঙ্খলা নিশ্চিত না হওয়া, দুর্বল কর্পোরেট সুশাসন ও ঝুঁকিপূর্ণ ঋণের মতো মৌলিক সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে অর্থনীতিবিদরা। বাংলাদেশ ব্যাংক বলছে খেলাপি ঋণ কমাতে পুরো তফসিল থেকে সম্পদ উদ্ধারের কঠোর নজরদারিতে রয়েছে ব্যাংকগুলো। আরও দেখুন সিলিয়া সুলতানার রিপোর্টে। আওয়ামী আমলে ব্যাংকগুলোকে ১৭,২৫০ কোটি টাকা তারল্য সহায়তা দেয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সহায়তা দেয়া হয় ৫১,০০০ কোটি টাকা। সবশেষ ফেব্রুয়ারিতে ঈদে গ্রাহকদের টাকা তোলার চাপ কমাতে ১,০০০ কোটি টাকা জরুরি সহায়তা পায় ন্যাশনাল ব্যাংক। সম্প্রতি ইসলামী ব্যাংককে দেয়া হয় ১৩,০০০ কোটি টাকা। এখন পর্যন্ত বিভিন্ন ব্যাংকে জরুরি তারল্য সহায়তা ৭৬,০০০ কোটি টাকার বেশি। এই তারল্য সহায়তা দিয়ে ব্যাংকগুলো গ্রাহকদের অর্থ উত্তোলনের চাপ সামাল দিতে, দৈনন্দিন লেনদেন চালু রাখতে এবং আন্তঃব্যাংক দায় পরিশোধে সক্ষম হয়েছে। অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, শুধুমাত্র তারল্য সহায়তা দিয়ে গ্রাহক চাপ সামাল দিলেও ব্যাংক খাতের দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান সম্ভব নয়। প্রায় 20 থেকে 22টা ব্যাংকে আপনার ক্যাপিটাল শর্টফল, তো ক্যাপিটাল শর্টফল যদি থাকে, আপনি যদি তারল্য সম্ভাবনাতে আপনার তো ব্যাংক হিসেবে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। যেমন ডেভেলপ কান্ট্রিতে ওরা যে ব্যাংকিং সুপারভিশন করে, ওরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা দুইটা জিনিস দেখে, ওয়েদার ইউ আর রানিং ক্যাপিটাল শর্টফল এবং ওয়েদার ইউ আর রানিং লিকুইডিটি শর্টফল। লিকুইডিটি শর্টফল, ক্যাপিটাল শর্টফল থাকলে তারা বন্ধ করে দেয়। তো আমাদের দেশে এরকম শক্ত সুপারভিশনে যাওয়া যাবে। এদিকে তারল্য সহায়তার পাশাপাশি ব্যাংকগুলোর খেলাপি ঋণ আদায়ে পুনঃতফসিল, রাইট অফ বা মন্দ ঋণ হিসেবে তালিকাভুক্তিকরণ এবং প্রয়োজনে ব্যাংকের সম্পদ উদ্ধারে মামলার পথে হাঁটার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। কি পরিমাণ ঋণ রাইট অফ করেছে, রাইট অফ যেগুলো করেছে সেগুলোর মামলার নিষ্পত্তি কোন দিকে যাচ্ছে, ব্যাংক কি প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে কিনা, রাইট অফ সেখান থেকে কিছু আদায় হচ্ছে কিনা, নতুন করে ভালো ঋণ আবার খেলাপির দিকে যাচ্ছে কিনা। লোন তো অ্যাসেট, অ্যাসেট হচ্ছে ব্যাংকের।
এই অ্যাসেটের কোয়ালিটি ঠিক রাখার দায়িত্ব কিন্তু আলটিমেটলি ব্যাংকের। সংশ্লিষ্টরা মনে করছেন স্বল্প মেয়াদে স্বস্তি দিলেও দুর্বল ব্যাংক পুনর্গঠনে জোর দিয়ে আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং শৃঙ্খলা নিশ্চিত আস্থাশীল করবে আমানতকারী ও বিনিয়োগকারীদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সংবাদে আরও থাকছে, সিরিজ রক্ষার মিশনে দ্বিতীয় ওয়ানডেতে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ভুল সূত্রে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা, ইনজুরির কারণে ছিটকে গেলেন লিটন দাস। প্রায় ২৫ বছর ধরে স্টেশনটিকেই নিজের ঘর বানিয়ে বেঁচেছিলেন বাক প্রতিবন্ধী বুবি। তবে নরসিংদীর মেথিকান্দা সেই স্টেশনে আর দেখা যাবে না সবার পরিচিত সেই মুখ। সঞ্চয়ের টাকা রক্ষা করতে গিয়ে দুর্বৃত্তদের শিকার হন তিনি। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে শেষমেশ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বুবি। তার মৃত্যু ঘিরে শোক আর ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে বিচারের দাবি। মেথিকান্দা রেল স্টেশনের প্ল্যাটফর্মে আর দেখা যাবে না সেই নীরব মুখটিকে। প্রায় ২৫ বছর ধরে এই স্টেশনেই ছিল বাক প্রতিবন্ধী বুবির ঘর। এই প্ল্যাটফর্মে ছিল তার পৃথিবী। শৌচাগার পরিষ্কার করা, প্ল্যাটফর্ম ঝাড়ু দেওয়া আর মানুষের দেয়া বকশিসে চলত জীবন। অল্প অল্প করে জমানো প্রায় ৪০,০০০ টাকায় হয়ে উঠেছিল তার শেষ সম্বল। গত শনিবার গভীর রাতে সেই সম্বলই কেড়ে নিতে তার কক্ষে ঢুকে পড়ে দুর্বৃত্তরা। টাকা দিতে অস্বীকৃতি জানালে চলে নির্মম নির্যাতন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার দিবাগত রাতে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বুবির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকায় নেমে আসে শোকের ছায়া। বিচারের দাবি সর্বস্তরের মানুষের পক্ষ থেকে। স্টেশনের মধ্যে যে পরিচ্ছন্নতা কর্মী ছিলেন বয়স্ক বৃদ্ধা, তার উপর অমানসিক নির্যাতন করে তার যে সঞ্চিত অর্থ লুট করে নিয়ে যায় কে বা কাহারা, এবং তার এই আঘাতের পরে তিনি গতকালকে রাত্রে মারা যান। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। গলায় দাগ আছে, চোখের দুই পাশে দাগ আছে। তো এর মাধ্যমে বোঝা যায় যে ওনাকে দুষ্কৃতিকারীরা খুব ভালো নির্যাতন করেই ওনার টাকা পয়সা ছিনিয়ে নিয়ে গেছে। এই ঘটনার সাথে যারা জড়িত তদন্তের মাধ্যমে তাদেরকে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি এই নির্মম নির্যাতনের পরে উনি নিহত হয়েছেন, তার বিচার দাবি করছি। জিআরপি যে আমার রেলওয়ে যে থানা বৈঠক আমরা ওদেরকে ওসি সাহেব কালকে আসছিল, উনি এই বিষয়টা দেখছে এবং সরজমিনে এসে দেখছে কি উনি ব্যবস্থা নিতেছে। প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনায় মামলা করা হয়েছে। পুলিশ বলছে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান চলছে। মামলা নিয়েছি, সিবিআই, র্যাব, তারপর অন্যান্য বাহিনী সবাই মানবিকভাবে দৃষ্টিতে দেখতেছে সবাই, এবং শর্ট টাইমে ইনশাল্লাহ একটা রিপোর্টের রেজাল্ট আসবে। বুধবার রাত 10টায় নরসিংদীর মেথিকান্দা রেল স্টেশনে তার জানাজা অনুষ্ঠিত হয়। রেল স্টেশনের পাশে তাকে দাফন করা হয়েছে। সময় সংবাদ, নরসিংদী। দেশের বাইরের খবর, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকযাত্রাকে কেন্দ্র করে ইরাকের রাজপথে নেমেছে মানুষের ঢল। কারবালার পবিত্র মাটিতে লাখো মানুষের উপস্থিতির পাশাপাশি বৈরুতের শোকসভাতেও প্রতিধ্বনিত হয়েছে প্রতিরোধ অক্ষের হুঙ্কার। আজ ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে। ইরানে শুরু হওয়া রাষ্ট্রীয় শোকযাত্রার অংশ হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ বহনকারী কফিন পৌঁছায় ইরাকের নাজাফ ও কারবালায়। বুধবার রাতে কারবালায় খামেনির কফিন নিয়ে যাওয়ার সময় ইরাকি ও ইরানি পতাকা হাতে ঢল নামে হাজারো মানুষের। সেখানে উপস্থিত জনতা খামেনিকে স্মরণ করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা এক আপোষহীন নেতা হিসেবে। ইরাকের গণ্ডি পেরিয়ে খামেনি নিহতের শোকের আবহ ছড়িয়ে পড়েছে লেবাননেও। বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে বিশাল জনতা সমবেত হয়ে প্রয়াত এই নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এই শোক সমাবেশ চলাকালীন এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম সাফ জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার পথেই তারা অবিচল থাকবেন এবং প্রতিরোধ যুদ্ধ শেষ করার ইসরায়েলি পরিকল্পনা যে কোনো মূল্যে নস্যাৎ করা হবে। এদিকে বৃহস্পতিবার ইরানের অন্যতম পবিত্র ধর্মীয় নগরী মাশহাদে চূড়ান্ত জানাজা শেষে দাফন করা হবে খামেনিকে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরানে দ্বিতীয় দিনের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বন্দর আব্বাস, চাবাহার সহ বেশ কয়েকটি শহরে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। নিহত হয়েছেন একজন। ওয়াশিংটনের এমন আগ্রাসনকে চুক্তির চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন তেহরান।
হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরান আক্রমণ চালিয়েছে এমন অভিযোগের জেরে দেশটিতে আবারও হামলা চালিয়েছে মার্কিন সেনারা। বন্দর আব্বাস, সিরিক, কোনারাক ও চাবাহার সহ বেশ কয়েকটি প্রধান শহরে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতি মোকাবিলায় বন্দর আব্বাস ও বুশেহর প্রদেশে সক্রিয় করা হয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ভারী বোমাবর্ষণের জেরে চাবাহার সহ কিছু এলাকার বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। হঠাৎ করেই ওয়াশিংটনের এই হামলাকে সমঝোতা স্মারকের চরম লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরানের অভিযোগ, কূটনৈতিক আলোচনার পিঠে ছুরি মেরে মার্কিন প্রশাসন শুধু সামরিক উস্কানি বাড়ায়নি, বরং ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধও শুরু করেছে। এই বিপজ্জনক সংঘাতের সব দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সাথে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও গভীর উদ্বেগ প্রকাশ করে দুই পক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। হুঁশিয়ারি উচ্চারণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং বর্তমান নেতৃত্বকে একদিনেই গুড়িয়ে দেয়া হয়েছে এবং তারা হামলা চালালে মার্কিন বাহিনী 10 গুণ বেশি শক্তিশালী আঘাত করবে। ট্রাম্প আরও দাবি করেন তিনি এখন ইরানিদের 1 নম্বর টার্গেট। And you know what? I may be gone too, because I'm their number one target. It's out all over the place. I'm their number one because they're scum. That's the way they act, and that's the way they've done it for 47 years. এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাফ জানিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধের চেষ্টা করে তবে মার্কিন সামরিক বাহিনী আরও কঠোর জবাব দেবে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। সিরিজ রক্ষার মিশনে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের প্রথমটিতে নাহিদ রানার রেকর্ড করা বোলিংয়ের পরেও ব্যাটিং ব্যর্থতায় হারে টাইগাররা। সেই ম্যাচের ভুল সূত্রে ঘুরে দাঁড়াতে মরিয়া মেহেদী হাসান মিরাজের দল। বিশ্বকাপের উন্মাদনার মাঝেই হতাশার জিম্বাবুয়ে সফর কাটছে বাংলাদেশের। একমাত্র টেস্ট 2.5 দিনে হারের পর ওয়ানডে সিরিজের শুরু ব্যর্থতা দিয়ে। অথচ আগের 4 সিরিজে ঘরের মাঠে টাইগারদের শিকারের তালিকায় ছিল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মতো নাম। চিত্রটা বদলে গেল দেশের বাইরে খেলতে নেমেই। আসন্ন বিশ্বকাপের যৌথ আয়োজক জিম্বাবুয়ে, নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা। এই কন্ডিশনে নিজেদের পরখ করে নেওয়ার দারুণ সুযোগ এটা, যেখানে বলাররা ধারাবাহিকতা বজায় রাখলেও ব্যাটাররা করেছেন হতাশ। নাহিদ তাসকিনদের কল্যাণে 142 রানের লক্ষ্য পেয়েও শান্ত মুসাদ্দেকরা প্রথম ম্যাচে গুটিয়ে যায় মাত্র 116 রানে। তাতে জিম্বাবুয়ের বিপক্ষে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ হারের শঙ্কাও উকি দিচ্ছে টাইগারদের। এর আগে 2022 সালেও ব্যাট হাতে ব্যর্থ ছিল টাইগাররা। মূলত দেশটির চ্যালেঞ্জিং কন্ডিশন ও উইকেটের বাড়তি বাউন্সের কারণেই হতাশাজনক পারফর্ম করছেন ব্যাটাররা, এমনটাই মনে করেন দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। এই জায়গার কন্ডিশনটা টোটালি ডিফারেন্ট। আমাদের দেশে এখন প্রচুর গরম, এখানে কিন্তু ঠান্ডা একটা ওয়েদার, এবং উইকেটটাও যদি দেখেন যে এক্সট্রা একটা বাউন্স, পেস সব কিছুই আছে। অ্যাডজাস্ট করছে, ট্রেনিং ভালো হচ্ছে, হয়তো ম্যাচে এক্সিকিউশনটা ভালো হয়নি। ফার্স্ট ম্যাচটা ভালো শুরু হয়নি, সেকেন্ড ম্যাচ আজকে আমরা টিম হিসাবে প্র্যাকটিস করেছি, তো আশা করবো আমরা ব্যাটসম্যানরা সবাই ঘুরে দাঁড়াবো, চাইবো সবাই বেস্টটা দিয়ে ম্যাচটা উইন করতে। পাশাপাশি বাংলাদেশের তুলনায় হারারের বাউন্ডারির দৈর্ঘ্য প্রায় 10 থেকে 12 মিটার বড়। কোচ আশরাফুলের মতে সেখানকার উইকেটের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারেনি টাইগাররা, তবে নিজ দল নিয়ে পূর্ণ আস্থা তার। বিশ্বাস পরের 2 ম্যাচেই ঘুরে দাঁড়াবেন ব্যাটাররা। জিম্বাবুয়ের এখন যে পেস বোলিং ইউনিটটা আছে খুবই চমৎকার পেস বোলিং ইউনিট। তারা হাইট যেমন এবং তাদের উইকেট থেকে এক্সট্রা একটা বাউন্স তারা পাচ্ছে। আমাদের ব্যাটসম্যানরা হয়তোবা ওই জায়গাটা মিসিং, আমরা ওইটা নিয়ে কাজ করছি। আমি শিওর যে নেক্সট 2টা ম্যাচে আমাদের ব্যাটসম্যানরা তাদের রিদমে চলে আসবে ইনশাল্লাহ। সিরিজ সমতায় আনার ম্যাচে একাদশেও আসতে পারে পরিবর্তন। রিশাদের পরিবর্তে দেখা যেতে পারে তানভীরকে। রাফি আমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক ব্যবস্থা ও গণভোট। 15 সংশোধনী আংশিক বাতিল করে হাইকোর্টের রায় আপিলেও বহাল। বাড়ল সংসদের দায়িত্ব। ভারী বর্ষণে এবার বান্দরবানে পাহাড় ধস, একই পরিবারের 3 সদস্য সহ 5 জনের মৃত্যু। কক্সবাজারে প্রাণ গেল 2 শিশুর, আজও তলিয়ে বান্দরনগরীর বিভিন্ন সড়ক। রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। জাতিসংঘ আন্ডার সেক্রেটারির সঙ্গে বৈঠক, আন্তদেশীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগে জোর। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন জিন্নাত রাজা সোয়া। মেজবা, আপনাকে ধন্যবাদ।
এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।